Respected physicians and dear participants, সবাইকে আজকের মেডিসিন কেস প্রেজেন্টেশন সেশনে স্বাগতম। আমাদের আজকে আয়োজনে আছে বিডি ফিজিশিয়ানস এবং আমাদের সাথে সায়েন্টিফিক পার্টনার হিসেবে আছে এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আমাদের আজকে কেস প্রেজেন্টেশন করবেন ডক্টর হালিমা সাদিয়া, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, পার্কভিউ মেডিকেল কলেজ হসপিটাল, এবং সাথে ডক্টর কাজী অদ্রি আরাফাত রহমান, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, পার্কভিউ পপুলার মেডিকেল কলেজ হসপিটাল। আসলে সিলেটের প্যানেলিস্ট দেখে আসলে পার্কভিউ চলে আসছে। আমাদের সাথে আজকে পুরো সেশনটি মডারেট করবেন ডক্টর হুমায়রা তাহসিন হোসেন। হুমায়রা তাহসিন হোসেন অ্যাসোসিয়েট প্রফেসর অফ মেডিসিন, পপুলার মেডিকেল কলেজ, ঢাকা। আমাদের সাথে প্যানেলিস্ট হিসেবে আছেন প্রফেসর মোহাম্মদ ইসমাইল পাটোয়ারি স্যার। প্রফেসর মোহাম্মদ ইসমাইল পাটোয়ারি স্যার, প্রিন্সিপাল অ্যান্ড প্রফেসর and head of the Department of Medicine, Sylhet Women's Medical College, ex-departmental head, Department of Medicine, Sylhet MEG Osmani Medical College, এবং প্রেসিডেন্ট BSITD। এবং আমাদের সাথে আছেন আমাদের বিডি ফিজিশিয়ানসের আরেকজন অত্যন্ত শুভাকাঙ্ক্ষী, এবং স্যারকে সবার আগে একটু পরিচয় করে থেকে বলতে হবে একজন অত্যন্ত সুলেখক, বাংলাদেশের মেডিসিনের একজন কিংবদন্তি ফিগার, নান আদার দেন প্রফেসর HAM নাজমুল আহসান স্যার। প্রফেসর HAM নাজমুল আহসান স্যার, প্রফেসর অ্যান্ড হেড, ডিপার্টমেন্ট অফ মেডিসিন, পপুলার মেডিকেল কলেজ হসপিটাল, গভর্নর ACP বাংলাদেশ চ্যাপ্টার, ফর্মার প্রেসিডেন্ট বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন। আমি আসলে যেহেতু আজকে একটা ফোরামে স্যারকে পেয়ে গেলাম, স্যারের আউটস্ট্যান্ডিং বুক COPD-র জন্য স্যারকে আমি প্রথমেই কংগ্রেচুলেট করতে চাই। স্যারের এই বইটির জন্য আমাদের বিডি ফিজিশিয়ানসও ব্যক্তিগতভাবে অত্যন্ত সুনাম অর্জন করেছে, এবং আরো সুসংবাদ দিয়ে রাখি, স্যারের আরো 2টি বই পাবলিকেশনের অপেক্ষায় আছে, এবং খুব শীঘ্রই আমরা স্যারের আরেকটি অসাধারণ প্রকাশনা নিউমোনিয়া হাতে পেতে যাচ্ছি। এবং আজকে যারা পার্টিসিপেট করছেন অন্তত সবাই একটা অ্যাটেন্ড লিঙ্ক দেওয়া হবে, সবাই অ্যাটেন্ড লিঙ্কটি পূরণ করবেন। আমি আর কথা না বাড়িয়ে আসলে মেডিসিন কেস প্রেজেন্টেশন খুবই ক্লিনিক্যাল বেসড প্রেজেন্টেশন, এবং এই প্রেজেন্টেশনটা শুরু করার জন্য আমি আসলে যাকে বলি বাংলাদেশ মেডিসিন জগতের ভবিষ্যতের একজন উজ্জ্বল নক্ষত্র ডক্টর হুমায়রা তাহসিন হোসেনকে সেশনটি শুরু করার জন্য এবং মডারেট করার জন্য আহ্বান জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ ডক্টর ইহসান। আমরা আজকে এবিডি ফিজিশিয়ানের প্ল্যাটফর্মে একটা সুন্দর অনুষ্ঠান শুনতে যাচ্ছি, লং কেস প্রেজেন্টেশন, যেটা আমাদের পোস্ট গ্রাজুয়েট ট্রেনিদের অনেক দিনের একটা চাওয়া ছিল যে রেগুলার বেসিসে কিছু লং কেস প্রেজেন্ট পরীক্ষার স্টাইলে যাতে হয়। তো আজকে আমরা এই পুরো প্রোগ্রামটা দুটো ভাগে ভাগ করেছি। আমরা দুটো কেস প্রেজেন্ট করব, দুই স্টাইলে। ফার্স্ট কেসটা করবে আমাদের ডক্টর সাদিয়া। ওটা হচ্ছে কনভেনশনাল একটা সেমিনারে যেভাবে প্রেজেন্ট হয় সেভাবে প্রেজেন্ট হবে। আমি অডিয়েন্সকে বলবো আপনারা খুব মনোযোগ দিয়ে কেসটা শুনবেন। আমরা মাঝে মাঝে পজ দিব এবং আপনাদের কাছ থেকে ডিফারেন্সিয়ালস এবং কোয়েশ্চেন আহ্বান করব। আর কেস 2 যেটা, সেটা হচ্ছে FCPS বা যে কোনো পোস্ট গ্রাজুয়েট পরীক্ষা যেভাবে হয়, টাইম বাউন্ড একটা এক্সামের মতন করে হবে, যেখানে প্রথম 6 মিনিট সে প্রেজেন্ট করবে এবং পরে 6 মিনিট 2 স্যার তাকে ক্রসিং করবে। তো আমি জাস্ট একটা শর্ট ইন্ট্রোডাকশন দিয়ে নিলাম আমাদের প্রোগ্রামের যে প্ল্যান। আমি এখন আমাদের ফার্স্ট কেস presented first case, a 35-year-old female presented with muscle pain and hyperpigmentation. It will be presented by Dr. Halima Sadia, Assistant Registrar, Popular Medical College Hospital. সবাইকে বলছি খুব মনোযোগ দিয়ে কেস শুনবেন, পয়েন্ট প্রয়োজন হলে নোট করবেন। আমরা হিস্ট্রি পরে এবং এক্সামিনেশনে পরে আপনাদের কাছ থেকে ডিফারেন্সিয়ালস আহ্বান করব। ধন্যবাদ। ডক্টর সাদিয়া। ডক্টর সাদিয়া। Thank you, ma'am, for giving me the opportunity. I'll start with my slide presentation. Good evening, everyone. I'm Dr. Halima Sadia, Assistant Registrar, Popular Medical College Hospital. Today, I'll be presenting a case on a 35-year-old female who presented to us with generalized body ache and weakness for 3 months. Our patient, Mrs. Taslima, a 35-year-old female hailing from Norshindi, presented to us with weakness of muscle for 3 months, generalized body ache for 3 months, and localized pigmentation of skin on different parts of body for same duration. According to the statement of the patient, she was reasonably well 3 months back.
Then she noticed difficulty in getting up from sitting position, coming here for last 3 months, which was initially ignorable, but gradually progressed in severity. There is no diurnal variation of her weakness. She complained of generalized pain in all 4 limbs, including the muscles. Pain persisted throughout the day, and there was no associated fever or joint swelling. However, she noticed pigmentation of her skin on different parts of body, which first appeared on her shoulder and upper chest, neck, and thighs. It was blackish colored, and she gave no history of trauma at that time. And she gave no history of fever, weight loss, cold intolerance, rash, dyspnea, dysphagia, abdominal pain, or alopecia. She does not have any known comorbidity. With this, the patient is admitted to our hospital. On post-illness, she gave history of primary infertility and has been taking homeopathic medications, the names she could not mention, for last 12 years. She does not have any history of other significant illness. And other history of family or personal history, menstrual history, nothing significant was found. So this is where we want some contribution from our audience. থ্যাংক ইউ সাদিয়া। এটুকুই ছিল আমাদের হিস্ট্রি পোর্শনটা। আমি এখন আমাদের অডিয়েন্সের কাছ থেকে ফ্রম হিস্ট্রি আমরা কি কি ডিফারেন্সিয়াল চিন্তা করব আশা করছি 2-1টা ডিফারেন্সিয়াল বলার জন্য। 2 থেকে 3 জন পার্টিসিপেন্ট যদি হ্যান্ড রেজ করেন তাহলে আনমিউট করে শোনা হবে। ফ্রম পার্টিসিপেন্টস জি জি। আসসালামু আলাইকুম ম্যাডাম। এই পেশেন্টটা হচ্ছে যেহেতু তার প্রক্সিমাল মায়োপ্যাথি আর সাথে হাইপার পিগমেন্টেশন আছে। I will request you to introduce yourself first. It will be most enjoyable for me. স্যার, আমি ডাক্তার উম্মে জান্নাতুল্লাহরা, আমি আপনার ট্রেনি ছিলাম মেডিসিন ইউনিট ডিএমসিএইচ এ অনারি করতাম স্যার, এবং সাথে পপুলার মেডিকেল কলেজেও আমি ছিলাম আরএমও হিসাবে। ঠিক আছে, কন্টিনিউ করেন। This may be a case of Addison's disease or Addison's disease. কেন এটা আপনার মনে হলো, মানে পয়েন্টস ফেভার ইন ফেভার? প্রক্সিমাল মায়োপ্যাথি এন্ড পিগমেন্টেশন, এটার জন্য ওনার তো কোনো ওয়েট লসের হিস্ট্রি ছিল না। আচ্ছা ঠিক আছে, অ্যাডিসনস ডিজিজ, এটা আপনার একটা ডিফারেন্সিয়াল। আমার কাছে মনে হচ্ছে কানেকটিভ টিস্যু ডিজিজ অথবা এসএলই। একটু আপনার পরিচয় দেন প্লিজ। আমি ডাক্তার মাহমুদা মাহমুদ, এখন লেকচারার হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, সরকারি। আচ্ছা, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে আছি। আপনার কি মনে হচ্ছে? আমার কাছে মনে হচ্ছে রিমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে, এসএলই হতে পারে, সাথে কানেকটিভ টিস্যু ডিজিজ হতে পারে, ইভেন মিক্সড টাইপ কানেকটিভ টিস্যু ডিজিজ হতে পারে। আসসালামু আলাইকুম, আমি হ্যালো জি জি, আমি ডাক্তার মুরসালিন, আমি মেডিকেল অফিসার মেডিসিন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। I have some queries regarding the history and I want to know about whether the patient have joint pain and its distribution, whether patients have any skin tightening, photosensitivity, oral ulceration, alopecia, and patient menstrual history, and regarding skin tightening, thickening, microstomia regarding this. Okay. And patient also, is there any Raynaud's history of Raynaud's phenomenon? আচ্ছা, সাদিয়া উত্তর দাও। Thank you, Dr. Mursalin. I'll be answering your questions. First, the patient did not have any joint swelling, did not have any rash or alopecia. However, the patient's menstrual history was also normal, and the other thing you asked about was skin tightening or skin thickening. No, that wasn't present, but that I'll be mentioning on examination portion. Patient did not feel any skin tightening or skin thickening. এখন পর্যন্ত আমরা পেয়েছি অ্যাডিসনস ডিজিজ, এসএলই আর রিউমাটয়েড আর্থ্রাইটিস। আসসালামু আলাইকুম। I have differential. Up to this, my differential could be a case of dermatomyositis or polymyositis. But I want to know others. I didn't found in history the features of any overlap or mixed kind of disease. So it is my first diagnosis is dermatomyositis.
ওকে, থ্যাংক ইউ। আর কেউ Hello, কিছু বলছিলেন? জি জি বলেন। I'm Dr. Shaima, MRC Part 2 trainee. My first differential would be dermatomyositis, as the patient is having proximal myopathy along with heliotropic rash, the shawl type rash. I think it was mentioned. ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা মোটামুটি অনেকগুলো ডিফারেনশিয়ালস পেয়েছি: অ্যাডিসন্স, এসএলই, আরএ, কানেকটিভ টিস্যু ডিজিজ, মিক্সড, ডার্মাটোমায়োসাইটিস, পলিমায়োসাইটিস। এর বাইরে আর কেউ কিছু বলতে চান? না হলে আমরা এক্সামিনেশনে প্রসিড করব। আর কেউ কিছু বলতে চান? হুমায়রা, সময় পাওয়া যাবে না, ইউ কন্টিনিউ। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সোমেন। আমি স্যার সবগুলো ডিডির সাথে শুধু একটা ডিডি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে স্যার হাইপোথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজম, গুড। ওকে, থ্যাংক ইউ। আমরা তাহলে আবার আমাদের প্রেজেন্টেশনে ফিরে যাই। জি জি ম্যাম, আমি ডক্টর রুবাই রহমান ফ্রম আমি এখনো কোথাও কাজ করছি না ম্যাম। আমি অ্যাড করতে চাচ্ছি ডার্মাটোমায়োসাইটিস, পলিমায়োসাইটিস অথবা মায়াস্থেনিয়া গ্র্যাভিস। মায়াস্থেনিয়া, ওকে ঠিক আছে। আমরা তাহলে থ্যাংক ইউ সব পার্টিসিপেন্টকে। আমরা এবার এক্সামিনেশন ফাইন্ডিং শুনবো, এরপর আমরা আবার আমাদের ডিফারেনশিয়ালস লিস্টটাকে ছোট করে নিয়ে আসবো। সবাই খুব মনোযোগ দিয়ে শুনি। থ্যাংক ইউ। Dr. Sadia. Yes, ma'am. Thank you, ma'am. Thank you. Ma'am, this is a slide where I present my differential diagnoses that I thought about from the history. This actually coincides with the audience. My first diagnosis from history was dermatomyositis/polymyositis. I also thought about myopathy, myasthenia. Hypothyroidism could be a possibility, or some connective tissue disorders like SLE could be a possibility. However, we are proceeding to the examination. On general examination, patient's face was found swollen and more so around the eyes, with rashes distributed all over her face. Patient was found mildly anemic and bilateral pitting edema was present. Other investigation revealed normal finding. And on her skin survey, hyperpigmented patches were seen on her upper chest, shoulder, back, neck, and thighs. I'll show you the pictures of that. These are the pigmentation of her limbs. This one is from upper limb, and this one is on lower limb, more so on the thighs, extensor surface of both thighs. Vital signs: blood pressure was 110/60 millimeter of mercury, pulse 72 beats per minute, and temperature was normal. On systemic examination, musculoskeletal examination, gait could not be properly evaluated as the patient was unable to walk, and arms. Patient complained of extreme weakness on lifting arms overhead. On palpation, muscles were tender. No muscle wasting is present, however. And on legs, extreme weakness and pain when asked to lift legs from supine position. For the first week, patient was bedbound, so we could not do other examinations, and the spine, no abnormality were seen. Nervous system, everything was normal except for reduced tone in case of shoulder muscle and thigh muscles. The tone was reduced to 3/5, but the distal muscles like the forearm or leg muscles, power was normal. Sensory examination was intact. This is so for the systemic examination that also revealed no abnormal findings. So the salient feature is our patient, Mrs. Taslima, a 35-year-old normotensive non-diabetic female, presented with extreme weakness for 3 months in general when getting up from sitting position and combing hair, which does not have any diurnal variation. At the same time, she experienced pain in all 4 limbs, including muscles, without any obvious swelling. She also noticed localized pigmentation of muscles distributed on her upper chest and shoulder, neck, and thighs. She gave no history of fever, weight loss, joint swelling. She does not have any history of drug ingestion and does not have any known comorbidity. She has primary infertility. On examination, patient has swelling of face, more prominent around the eyes, pigmentation around upper chest, neck, back, and thighs, bilateral non-pitting mild edema present. Vital signs were normal: blood pressure 110/70 millimeter of mercury, pulse 72 beats per minute. On musculoskeletal examination, arms and legs had extreme weakness and tender on palpation, no wasting present. On nervous system examination, power is diminished on both shoulder and thigh muscles to 2/5. All other systemic examination revealed normal findings. With this, the patient is admitted to our hospital. So, আমরা আবার এখন এক্সামিনেশন শুনে ফেললাম। হিস্ট্রি এবং এক্সামিনেশন থেকে এখন আমরা কি কি ডিফারেনশিয়াল চিন্তা করব?
Floor is open for the audience. ম্যাডাম আসসালামু আলাইকুম, আমি ডক্টর মেসাম সোহান, মেডিকেল অফিসার হিসেবে আছি ঠাকুরগাঁও সদর হাসপাতালে। জি ম্যাডাম ওনার আর কি স্যালিয়েন্ট ফিচার শুনে যেটা আর কি ডিডি ডিফারেন্সিয়েট কথা ভালো বোঝা যাচ্ছে না, প্লিজ আরেকবার বলবেন। ডক্টর হুমায়রা 5 জনকে অ্যালাউ করবা, একজন যেটা বলবে ওটা আবার রিপিট করার দরকার নেই, ওটার সাথে যদি না হয় তাহলে আরেকটা অন্যটা কিছু বলা থাকলে এরকম 5 জনকে বলবো, আমাদের টাইম একটু কম তো। ঠিক আছে, যিনি বলছিলেন ওনার কথাটা বোঝা যায়নি, কি বলতে চাচ্ছিলেন প্লিজ। ম্যাডাম স্যালিয়েন্ট ফিচার শুনে যেটা মনে হচ্ছে পেশেন্টের হিস্ট্রি শুনে ডার্মাটোমায়োসাইটিস একটা প্রভিশনাল থাকতে পারে, আরেকটা হচ্ছে মানে কুশিং সিনড্রোম, যেহেতু পেশেন্ট হচ্ছে হোমিওপ্যাথিক ড্রাগ ইনটেকের হিস্ট্রি আছে। কোনো বলার দরকার নেই, জাস্ট বলা একটা হলো ডার্মাটোমায়োসাইটিস, একটা কুশিং সিনড্রোম। গুড, থ্যাংক ইউ। আর কেউ আর কিছু? ম্যাডাম জি হ্যালো, জি আসসালামু আলাইকুম, আমি ডক্টর বিকাশ কুমার সরকার বলছিলাম ম্যাডাম। জি ম্যাডাম আমি ও দুটোর সাথে আমরা আরেকটা হাইপোথাইরয়েডিজম রাখতে চাচ্ছি। জি, কুশিং সিনড্রোম, হাইপোথাইরয়েডিজম, ডার্মাটোমায়োসাইটিস। ওকে, ফার্স্ট ডিগ্রি আমাদের প্রফেশনাল হিসেবে ডার্মাটোমায়োসাইটিস এবং ডিফারেনশিয়াল হিসেবে আমরা কুশিং সিনড্রোম এবং হাইপোথাইরয়েডিজম। থ্যাংক ইউ। আর কেউ কিছু এই তিনটার বাইরে আর কেউ কিছু যোগ করতে চান? ম্যাম আসসালামু আলাইকুম, মায়াস্থেনিয়া গ্রাভিস। মায়াস্থেনিয়া গ্রাভিস। জি ম্যাডাম প্যারানিওপ্লাস্টিক আমি একটা নিয়ে আসতে চাই। প্যারানিওপ্লাস্টিক আননোন প্রাইমারি। জি ম্যাডাম। আচ্ছা, প্যারানিওপ্লাস্টিক, ঠিক আছে। আমরা আসসালামু আলাইকুম, মিক্সড টাইপ কানেকটিভ টিস্যু ডিজিজ, মানে এমসিডিডি, মিক্সড কানেকটিভ টিস্যু ডিজিজ। ইয়েস ম্যাডাম। থ্যাংক ইউ। আমরা 5-6টা পেয়ে গিয়েছি, আমাদের তাহলে এই পর্যন্তই থাকুক। ডক্টর সাদিয়া তুমি তাহলে আবার প্রসিড করো। ডার্মাটোমায়োসাইটিস প্রভিশনাল সবাই বলেছেন, কুশিং, হাইপোথাইরয়েড, মায়াস্থেনিয়া, প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম এবং মিক্সড কানেকটিভ টিস্যু ডিজিজ। আমরা এই পর্যন্ত আছি, দেখা যাক কি হয়। সাদিয়া আমাদেরকে এবার ইনভেস্টিগেশনস দেখাবে। সাদিয়া, ডক্টর সাদিয়া। Okay, ma'am. First of all, I'll be presenting my differential diagnoses and I'll show some points in favor and against of my differential diagnoses. Actually, from the history and examination, I thought about myositis, myopathy, and myasthenia gravis were my first differential diagnoses. In favor of polymyositis/dermatomyositis could be the patient has generalized weakness and muscle pain with typical pigmentation and distribution. However, dermatomyositis presents at a later age of life. Dr. Halima, do you have any slides? Can you show your slides? You are not. Yes, sir. স্যার স্লাইড দেখাচ্ছে স্যার। আমরা কি দেখতেছি? জি স্যার, স্লাইড শো হচ্ছে। জি স্যার। আচ্ছা ঠিক আছে। জি স্যার। Thank you, sir. But as we all know, dermatomyositis has typical age distribution at a very later age of life, and the patient is only 35. Myopathy could be another differential diagnosis, as the patient has proximal muscle pain and weakness. But the points against are not typical age, like myopathy presents at a very earlier age of life or no muscle wasting is present. Another differential we thought about is myasthenia gravis, because the patient presented with extreme fatigue. However, the points against are patient did not have any ptosis, ophthalmoplegia, or no diurnal variation of her weakness. Another differential we thought about was Cushing syndrome, as the patient had prolonged history of prolonged ingestion of homeopathic medications. Also, patient presented with proximal muscle weakness and patient was obese. On examination, we did not find any striae or buffalo hump and no typical Cushingoid facies were found, so that were the points against Cushing syndrome. Another differential we thought about was systemic lupus erythematosus, as the patient was female patient and infertility were present. Also, patient presented with rash and swelling. However, the strong against point where patient did not complain of any arthritis or serositis at any point of her life. So with these differential diagnoses, we have investigated the patients. The first line investigations were complete blood count with ESR, CRP, creatinine phosphokinase, serum electrolytes, serum creatinine, anti-nuclear antibody, thyroid function tests, and we tried to exclude diabetes mellitus as the patient had extreme weakness. So we planned on doing fasting blood sugar and 2 hours after 75 gram of glucose blood sugar. The reports came, complete blood count showed
normal finding. ESR were 39 millimeter, CRP were normal. However, creatine and phosphokinase were raised, 10,000 to 60 units per liter, normal range being 39 to 239 units per liter for a female. Serum creatinine were normal, electrolytes came normal, anti-nuclear antibody came negative. TSH and fasting blood sugar towards after 75 gram glucose, all reports were normal. So we planned on doing some second line investigations. Our second line investigations were based on raised CPK. So we planned on doing muscle biopsy from the inflamed muscles, or to exclude myasthenia gravis, we also planned on doing anti-acetylcholine receptor antibody, anti-ZO1 antibody, and we wanted to do a nerve conduction study, electromyogram, MRI of inflamed muscle. And as we all know, if dermatomyositis is our first line of diagnosis, then we know that that condition is associated with some sort of malignancy. So we wanted to do CT chest, mammogram, and tumor markers for that patient. We did muscle biopsy. Muscle biopsy slides were suggestive of dermatomyositis. I'll show you that. This slide shows transmural inflammatory infiltrate. And these are the inflammatory cells shown in muscle tissue. This, you can see, this is a blood vessel, and endothelial has only one layer of epithelium. But there you can see multiple layers of epithelium as it's arranged in different layers. You can see the nucleus is here. So endothelial hyperplasia is seen of intramuscular blood vessels. This is an area of necrosis that is also a typical finding of dermatomyositis. Like after inflammation, inflammatory process, muscle undergoes necrosis. And this is the slide where you cannot see any nucleus on this portion. So that is an area of necrosis. This is a focal fiber atrophy slide. You'll see these are the muscle fibers. Muscle fibers coming here, and then this is a portion where muscle fibers undergone after the inflammatory process undergone atrophy. So these white bands of fibrous tissue are seen. So our final diagnosis were dermatomyositis, and we wanted to do the other investigations, but we put the patient on treatment. Injection methylprednisolone 1 gram per day for 3 days was given initially. Then it was switched to tablet prednisolone 1 milligram per kg body weight. And the patient is advised to come back for follow-up in 1 month with complete blood count and creatinine phosphokinase. If clinical symptoms improve and CPK is reduced, then our plan is to reduce 25% in doses per monthly, evaluating the treatment response to continue 5 to 7.5 milligram daily dose. And next plan of management to screen for underlying malignancy, we advise the patient to do CT of chest and abdomen, mammography, tumor markers like CA125, CEA, and CA99. But due to the financial constraint, patient refused to do further investigation. So with just the treatment of tablet prednisolone, the patient is discharged. That is my case. Thank you for your patience hearing, and any feedback is welcomed. Thank you, Dr. Sadia. খুব টাইমের মধ্যে স্যার প্রেজেন্টেশন শেষ হয়েছে। মিথাইলপ্রেডনিসোলোন শুরু করার পরে পেশেন্টের ইমপ্রুভমেন্ট শুরু হয় এবং স্টেরয়েড দেওয়ার যখন আমরা 1 মিলিগ্রাম পার কেজি করে দেওয়া শুরু করি, পেশেন্টের প্রক্সিমাল মায়োপ্যাথিও ইমপ্রুভ করা শুরু করে এবং মনি মোটামুটি ভালো হয়ে বাসায় যান। তো এখন আমরা যেহেতু হাতে কিছু সময় আছে এই কেসটার সাথে, তো স্যারদের একটু ওপিনিয়ন, পাটোয়ারি স্যার একটু ওপিনিয়ন আশা করছি, কমেন্ট স্যার। Thank you, sir. Thank you, Dr. Sadia, for giving me the opportunity. Actually, this is a very nice presentation. First of all, when a patient complaining of muscle pain and weakness, proximal weakness, as well as rash in the different parts of the body, we should think all throughout the muscles and no skin rash. Then we think it is a case. We came with the proximal simple myopathy, as there is a proximal weakness, because patient cannot raise her hand for combing the hairs.
as well as other weakness. And there is also typical rashes, that is the Scholl sign is positive. The rashes over the necklace area, as well as there is a heliotropic rash around the eyelids. And as whether there is any Gottron passes, that is not clear here, whether any rashes over the knuckle of the fingers, that is not clear here. Whether there is any Gottron passes here? No, sir. We did not find. Oh, you did not find. And also, other differentials may come here because there is a weakness, and it may be also due to the other thyroid disorder, even may cause such type of weakness. And during investigations, when we are seeing that the CPK is high, then usually we think that is a muscle involvement is there. And other ENA profile, actually, we should do the ENA profile. And whether you have advice for the ENA profile in this case? So, ENA negative chilo, bolo? ENA profile. ENA negative. ENA profile করা হয়েছিল স্যার, সবটাই নেগেটিভ ছিল, স্পেসিফিক কিছু আসে নাই। দেখাই নাও অ্যান্টি সেন্ট্রোমিয়ার অ্যান্টিবডি whether না স্যার, আর কিছু করা হয়নি। আর কিছু করা হয়নি। Okay. And then typical findings in the muscle and skin biopsy, that is the typical findings. That is when there is a focal area of necrosis, fibrosis, and also other changes, that is typical of actually myositis, as well as skin changes are there. But we should also search for, if we suspect it is a case of dermatomyositis, we should search for the internal malignancy. And she rightly mentioned that is the CT test, and also the other side should be evaluated whether there is any internal malignancy, because one manifestation of dermatomyositis is commonly associated with some internal malignancy, so that should be excluded. And as the patient was responding to the steroid, so it is also in favor of this. But when we are prescribing a steroid for a prolonged period, even in a low dose, we should also give supplementary calcium as well as the vitamin D should be given. So in a nutshell, this is a very important case presentation. And when there is involvement of the muscle as well as the skin, usually it is the dermatomyositis, internal malignancy should be excluded. And typical investigations, as we have seen here, that we should approach in this way. So thank you very much for this important case presentation. থ্যাংক ইউ স্যার। অডিয়েন্স থেকে একটা কোশ্চেন বারবারই আসে, প্রাইমারি ইনফার্টিলিটির এক্সপ্লেনেশন। এটা অবশ্য আমরা এই ডার্মাটোমায়োসাইটিস আসলে এক্সপ্লেইন করতে পারি নাই স্যার, এটা হয়তো আলাদা এন্টিটি। থ্যাংক ইউ স্যার। নাজমুল স্যার কিছু বলবেন, আমরা সেকেন্ড কেসে চলে যাব স্যার। I agree with Professor Ismail Patori that as a internist, as a clinician, when a patient presents with weakness of muscles like this in a middle-aged woman, we must think of some muscle disease, some neurological disease, and myasthenia gravis. So in this case, myopathy, dermatomyositis, myasthenia gravis, these are the common differential diagnosis. But since in case of hypothyroidism, sometimes patients may present with muscle pain and weakness of the muscles. And also, since she is a woman and having some skin lesion, definitely SLE and other collagen disease, connective disease also comes into one of the differential diagnoses. And nowadays, also we consider vitamin D deficiency and osteomalacia. This sometimes may lead to bone pain and also muscle weakness. This patient presented with proximal muscle weakness. She initially developed weakness of difficulty in getting up from sitting position and squatting position, and also combing.
So this was her pain complaint. Since it was an opportunity to see that patient, there was also pain. Since there is weakness along with pain of the muscles, when patient complains of pain of the limbs muscles, it becomes the differential becomes narrower. So in that case, differential diagnosis becomes dermatomyositis or polymyositis. When there is skin lesion, this is dermatomyositis. And before starting treatment, this patient had swelling of upper eyelids and lower eyelids. There was around the eyeballs, there was diffuse edema. So this is very important clinical sign. And she had some skin lesion at the back. She didn't have any Gorton signs. So this led to the diagnosis, clinical suspicion of dermatomyositis. So it was not possible to do many investigations. We had some limitations, but since after doing initial investigations, particularly CPK was very high, so we did muscle biopsy and it was in favor of dermatomyositis. And we started treatment with steroid and patient improved. So it was, in that way, it was thought and it was diagnosed in this way. So this is one presentation. I must express thanks to Dr. Halima Sadia and Dr. Humaira for presenting. Thank you. Thank you, sir. আমরা এরপরে next presentation এ চলে যাচ্ছি। আমাদের next presentation, a 58-year-old gentleman presented with marked weight loss, weakness, and glossitis. It will be presented by Dr. Kaji Audrey Arafat Rahman. He is assistant registrar, Popular Medical College Hospital. আমাদের এই সেকেন্ড কেসটা প্রেজেন্ট হবে পোস্ট গ্রাজুয়েশন কেস প্রেজেন্টেশন স্টাইলে। প্রথম 6 মিনিট ও প্রেজেন্ট করবে, তারপর নেক্সট 6 মিনিট ইসমাইল স্যার ওনাকে ক্রসিং করবেন এবং লাস্ট 6 মিনিট নাজমুল স্যার ওনাকে ক্রসিং করবেন সেকেন্ড এক্সামিনার হিসেবে। মনে করতে হবে যে এটা একটা পোস্ট গ্রাজুয়েশন এক্সামিনেশন চলছে, ওইভাবে ক্রসিং হবে। এখানে আমরা আর অডিয়েন্সের সাথে ইন্টারঅ্যাক্ট করব না। একবারে প্রেজেন্টেশনের পরে যদি কারো কোনো কোয়ারি থাকে সেটা আপনারা হ্যান্ড রেজ করে জানতে পারবেন। থ্যাংক ইউ। ডক্টর কাজী অড্রি আরাফাত রহমান। Assalamu alaikum. Thank you, ma'am, for giving me the opportunity. I would start my presentation here. A 58-year-old male, normotensive, non-diabetic, non-asthmatic businessman hailing from Dhanmondi, Dhaka, was admitted to Popular Medical College Hospital on 23rd February 2021 with the complaints of progressive weight loss over 2 years, loss of appetite and weakness for 1 year, and occasional low-grade fever for the same duration. The patient was in good health 2 years back with average body build and good appetite. Thereafter, he noticed progressive weight loss. His trousers were getting loose at his waist. However, his appetite remained good during the initial phase. He could continue to do his household as well as his business works with no fatigue or any other issues. For the last 1 year, he noticed a marked fall in his weight, which was much more prominent than before. Patient could not give any recorded weight reading, but stated that his waist size decreased from 36-inch to 28-inch over the last 2 years, with maximum reduction occurring in the last year. Patient's daughter denied any abnormal behavior suggesting any intentional weight loss. In the last 1 year, he noticed that his appetite has also begun to decrease progressively. Patient also developed a burning sensation on his tongue while eating spicy foods during this period, forcing him to avoid those types of food. It was not associated with any nausea or vomiting. There was no other oral pain or problem with deglutition. Patient also started to feel very weak over the last 1 year. He used to get fatigued with very little work. He states that he could feel a sense of palpitation in minimally stressful situation. He would also feel dizzy at daytime. His daughter stated that he could not walk for 15 minutes when they went for shopping. However, the patient did not have any chest pain, chest tightness, or dyspnea associated with these features. He reported that he has suffered from occasional episodes of continued fever, which lasted for 2 to 3 days over the last 1 year. Fever came once almost every month, according to their statement, although they did not have any recorded temperature reading. He never went to any doctor for this fever since it subsided itself each time. He did not have any known contact history with TB patients. There was no evening rise of temperature or chills and rigor with fever. Fever was usually associated with runny nose and malaise, with no other associated features like cough, burning micturition, joint pain, abdominal pain, etc.
On query, patient also stated that in the last 6 months, he could feel a sense of tingling in the lower parts of his legs. He denied any joint pain or muscle pain. He also added that in the last 1 year, he has had frequent episodes of loose motions, about once every 2 months. Each episode of loose motion lasted for 2 to 3 days, with 5 to 6 episodes of bowel movement per day. Stool was usually watery, yellow in color, not mixed with blood, and did not float or stick on commode, and it got corrected by home treatment. In between his loose motion episodes, his stool was normal in consistency. Patient denied any abdominal pain, bloating, borborygmy, or passage of blood or mucus with stool. He denied any hot or cold preference, visual problem, polyuria, polydipsia, or polyphagia. His bladder habit was normal. Patient did not have any significant past medical or surgical history, drug history, traveling history, or personal history. He is a non-smoker. He is not a vegetarian. His father was diabetic and expired in 2018. His mother is healthy and alive. His only child is also healthy. On general examination of my patient, he looked emaciated with sparse hair, but no proptosis was present. He was moderately anemic. Cholinergia was absent. Thyroid gland was not enlarged. Bedside urine test was negative. His pulse was 110 beats per minute, regular rhythm, and high volume. Other vitals were normal. On gastrointestinal system examination, his tongue was smooth with loss of papilla. Rest of the oral mucosa and other gastrointestinal system examination findings were normal. On cardiovascular system examination, tachycardia was present. First and second heart sounds were loud. No murmur was present. On neurological examination, his sense of vibration was impaired distally from the ankles. Pain, touch, temperature, and position sensation was intact. Motor system examination was normal with intact knee jerks, ankle jerks, and plantar flexion. Ophthalmoscopy was normal. All other systemic examinations were normal. In this situation, the patient got admitted to our hospital. This is all about my presentation now. Thank you, sir. Thank you, Dr. Audrey. ও টাইমের মধ্যে প্রেজেন্টেশন শেষ করেছে। এখন আমরা ফার্স্ট এক্সামিনার হিসেবে আমাদের রেসপেক্টেড প্রফেসর ইসমাইল পাটোয়ারি স্যারকে বলবো ওকে 6 মিনিটের জন্য ক্রসিং করার জন্য। Thank you, sir. Okay, Dr. Arafat, you have mentioned about the weight loss over a period of 1 year. How much weight he has lost during this period? Is there any recorded? Is there any record? Assalamu alaikum, sir. Sir, the patient stated that his waist size was previously 36 inch and now it has reduced to 28 inch, but he did not have any recorded weight. He did not measure his weight during this last 1 or 2 years. So he could not exactly mention the amount of kg or pounds that he lost in this period. Okay. And after weight loss, probably you mentioned about the loss of appetite. Is it gradual or is it sudden? That is the loss of appetite? Sir, it developed gradually over the last 1 year. For the first, the weight loss occurred for the last 2 years, but initially his appetite was good. But for the last 1 year, he slowly developed, he noticed that his appetite was reducing. Especially he had features of glossitis, which was causing him, he could not eat any spicy foods. And overall, his appetite also started to decrease in the last 1 year. Okay, and about the fever, you have mentioned low-grade fever, continued fever only for 2 to 3 days. And the rest of the period, there is no fever. Yes, sir. So regarding the fever, the patient actually did not complain of the fever on itself. But when I asked about fever, he said that occasionally he had fever, but it was not bothering him that much because each time the fever came and there was some runny nose and it got cured itself. So patient never even went to any doctor for this fever. Basically, it was the patient did not take it very seriously. Okay, and you mentioned about the tingling of the lower limbs. What about the duration of the tingling, numbness in the lower limbs? So the duration, he felt the lower limbs the tingling sensation or numbness in his lower limbs for the last 6 months. Basically, for the last 6 months. Previously, he did not feel any such symptoms. Is there any abdominal? Is there any abdominal
any tenderness over the abdomen, localized and any other abdomen? Sorry, sir, I could not understand your question. Is Maybe there's some network problem. There any? স্যার আপনার নেটওয়ার্ক একটু প্রবলেম হচ্ছে স্যার, কথা বুঝে যাচ্ছে না স্যার। মানে অ্যাবডোমিনাল কমপ্লেইন জানতে চাচ্ছেন স্যার, মানে অ্যাবডোমিনাল পেইন এবং abdominal lump or illness? No, sir, there was no abdominal complaints. Even on examination, I did not find any positive finding in his abdomen. Okay. You mentioned about patient was a vegetarian. How you are correlating about the vegetarian diet or any that is about his findings? Sir, basically from after the history and examination, I had a list of differentials, and one of the differentials was related to anemia due to malabsorption syndrome. So from that, I thought about possible vitamin B12 or folic acid deficiency. So that's why I was asking him about his dietary habit. Okay, then what should be your provisional diagnosis in this case, and what differentials would you think in such cases? So from the history and examination of this case, I could not come to a single diagnosis. I have a list of differentials. To start with, I would think about intestinal tuberculosis. Then I've also thought about thyrotoxicosis. Slide দেখো, অদ্রি তোমার স্লাইড করা আছে তো দেখো। My first diagnosis would possibly be intestinal tuberculosis, and then I would have a list of differentials. That would be thyrotoxicosis, diabetes mellitus, and anemia due to any underlying chronic disease like malignancy or malabsorption syndrome. And then, okay, then which one should come first in such cases? As there is a features of, you have mentioned about the patient anemia, and there is also the neurological features, and also some GI problem. Which one should come first in these differentials? Sir, if I consider anemia and the neurological feature, a megaloblastic anemia could be a possible diagnosis, but since it is very rare, in our context, I thought about intestinal TB as my first possible diagnosis because it is more common in our country and the patient had fever for a long period of time. But is there any characteristic fevers of tuberculosis in this case? No, sir. That was not present, but I wanted to keep not present. Is there any respiratory that is say cough, sputum, or any respiratory complaints? No, sir. No, there was no respiratory complaints. Because okay. Then how will we proceed to investigate this case? In this case, say only few investigations, primary investigations. স্যার আমরা কি স্যার 6 মিনিট শেষ, আমরা কি নাজমুল স্যারের কাছে যাব স্যার, সেকেন্ড এক্সামিনার? হ্যাঁ, রাইট স্যার, সাবমিট হয়ে গেল। জি স্যার, স্যার নাজমুল স্যার। জি ওকে, স্যার যেটা কোশ্চেনটা করছিল জি স্যার, ওখান থেকে। জি স্যার, আগেই ডক্টর অদ্রি, how do you plan to investigate such a patient who had remarkable main symptom was weight loss, and for the initial 1 year patient had normal weight appetite, but for the last 1 year he is telling that his weight is gradually becoming reduced. I do not know whether it is due to loss of appetite or reduced appetite or due to running during taking food since he is having anemia. What differential diagnosis you will consider if the patient is having weight loss with normal appetite? So if patient has weight loss with good appetite, I would consider thyrotoxicosis as first line differential, and also diabetes mellitus could be a possible differential. Since this patient is having weight loss, moderate anemia with some neurological problem, so the main part, one symptom is
weight loss, and he's having some paresthesia and loss of vibration in the feet. So how do you plan to investigate in this? What is the planning of investigation in this patient? How do you plan? Sir, initially I would start with CBC with ESR, and that would give me a lot of picture regarding the anemia. I would know about if it is macrocytic anemia or macrocytic anemia, which will lead me to further investigations. And I would also do the baseline routine investigations like chest X-ray. That would give me an idea. If CBC shows that hemoglobin is reduced, MCV is less, FCAS is less, and then what diagnosis will help you in this case? Sir, if my hemoglobin is reduced and MCV, MCH is less, then I would think about iron deficiency anemia, which could also be due to malabsorption. Suppose MCV is raised, what diagnosis will consider in this case? So then I will consider megaloblastic anemia due to either vitamin B12 or folate deficiency. How will you confirm megaloblastic anemia in this case? So what investigation? Suppose MCV is raised and patient is anemic and peripheral blood film shows there is macrocytosis. Then what investigation you will going to do in this case to confirm your diagnosis? So my confirmatory diagnosis would be bone marrow study, which would show megaloblasts in bone marrow. Will you do folic acid level and vitamin B12 level also? Yes, sir. I will also do both levels of vitamin B12 and folic acid. What are the other causes of macrocytosis? Sir, hypothyroidism is a cause of macrocytosis. Suppose vitamin B12 level is less, but bone marrow is normoblastic. Is it possible? So that is also possible because sometimes the bone marrow reaction is delayed, and megaloblasts appear in a later part of the disease process. So in that case, also megaloblastic anemia becomes your diagnosis. Sir, in that case, yes, sir. If my serum B12 level is low, then I would consider megaloblastic anemia as my diagnosis. If megaloblastic anemia you think from low vitamin B12 level, then to find out the cause of megaloblastic anemia, what other investigation you will do? So to find the cause of megaloblastic anemia, since pernicious anemia is one of the commonest causes, I would like to do anti-parietal cell antibody test and anti-intrinsic factor antibody test. I could also do Schilling test that would lead me to the diagnosis. Once these diagnoses are excluded, then I would look for small bowel pathology like Crohn's disease, celiac disease. I would look for those tests. I would do colonoscopy with biopsy. I would do fecal calprotectin, fecal elastis, such investigations. Your provisional diagnosis, ileocecal tuberculosis, whether in case of ileocecal tuberculosis, vitamin B12 level can be reduced also. Is it possible? Yes, sir. Because in ileocecal tuberculosis, vitamin B12 is usually absorbed from the terminal ileum. Vitamin B12 intrinsic factor complex is absorbed from the terminal ileum, and in ileocecal TB, that part of the intestine is involved, which hampers absorption of B12 intrinsic factor complex. How can you confirm ileocecal tuberculosis? How can you approach terminal part of ileum? So I can take tissue. I can do tissue diagnosis by colonoscopy from the terminal part of ileum. By colonoscopy, can you approach to terminal part of ileum? Yes, sir. The first few centimeters of the terminal ileum can be reached by colonoscopy. What is the histopathological picture? If you take a sample from terminal part of ileum, what histopathological picture you get from terminal part of ileum in case of ileocecal tuberculosis? So granuloma may be seen, and as well as caseous necrosis will be found, which would confirm my diagnosis of ileocecal TB. Which one is the most important, caseation or granuloma? Caseation, sir.
Suppose it is a case of malabsorption, vitamin B12 deficiency, megaloblastic anemia. How do you going to treat in this patient? Sir, if it is megaloblastic anemia due to vitamin B12 deficiency. Yes. Sir, the choice of treatment would be hydroxycobalamin injection. It can be given intramuscularly, 1000 microgram, 5 to 6 doses over 2 weeks. It can be given in alternate days. And after 2 weeks, it has to be given in 3 monthly intervals, as long as for lifetime, sir. Lifetime. Daily, what is the daily requirement of vitamin B12? Sir, 1 microgram per day. 1 cc contains 1000 microgram. So yes, since it is daily requirement is 1 microgram, why you are going to give 1 cc 1000 microgram for daily, alternate days, 5 days, and then every monthly, 3 monthly? Why is such high doses given? Sir, because the vitamin B12 will remain stored in the liver, and also especially in case of neurological involvement of vitamin B12 deficiency, it takes a long period of time to restore the neurological findings. So in that case, it may be needed for a very long period. How can you clinically monitor whether the patient is improving after giving vitamin B12 clinically and by hematological investigations? Is it possible to clinically? So clinically, so the patient will start to feel much better in 2 weeks. His features of anemia like fatigue, weakness will reduce. He will feel more energetic than before. And sir, his appetite will also start to get better. And sir, by doing investigations, we will ask the patient to come with CBC and by doing CBC and reticulocyte counts, because if it is responding to my treatment, then the reticulocyte will increase in 7 to 10 days, which will prove that my treatment is responding. And after 3 months, I will again ask the patient to come, and I will do a vitamin B12 level at that moment, which will guide me towards further follow-up. You have mentioned that you can do Schilling test also. What are the steps or parts of Schilling test? Is it done nowadays? So nowadays, Schilling test is not done. I have not seen it to be done, but I have read that in Schilling test, vitamin B12 orally is given and also intramuscularly, and the radio level vitamin B12, and it is seen in urine tests if vitamin B12 level is present after 24 hours. And if it is present, it means that the problem is dietary. And if it is not present, then I would give intrinsic factor orally. And after giving intrinsic factor, if I see that the normal level of vitamin B12 is present in urine, it would mean that it is pernicious anemia. And even after giving intrinsic factor, if the level of vitamin B12 in urine is low, it would suggest that there is some other small bowel pathology causing hampering the absorption in the blood circulation. Did you look for other neurological involvement in case of megaloblastic anemia or Edisonian pernicious anemia in this patient? Sir, I did. Anesthesia and also loss of vibrations. And did you look for other neurological problems or features in this patient? Sir, I looked for his motor involvement. I did the ankle jerks, knee jerks, and a plantar response. All of those were normal. I also did fundoscopy to look for optic atrophy, and that was not present. That was not present as well. And sir, his higher psychic functions were also normal. Memory was not impaired. Why you look for motor involvement? Sir, because in vitamin B12 deficiency, there is usually peripheral there is involvement of, since it causes combined degeneration of spinal cord, we see features of upper motor neuron lesions in a knee jerk, but we also see features of lower motor neuron lesion in ankle jerk. So my ankle jerk would be lost and knee jerk would be present. No. Is his memory intact? Did you his memory was intact. His memory's involvement occurs in case of vitamin B12 deficiency? Yes, sir. There is dementia is a symptom of vitamin B12 deficiency, but his memory was intact. How do you test for dementia? So for dementia, there is this mini mental statement examination, MMSE, that could be done to test for dementia. Can you
we give vitamin B12 orally? Yes, sir. Vitamin B12 supplement can be given orally এই if the patient is compliant. এই পেশেন্ট তো malabsorption হবে না। Yes, sir. But in theoretically, we can give if the patient is compliant. For this patient, it will not work. Yes, sir. Absorption system ঠিক থাকতে হবে। স্যার আপনি কিন্তু 11 মিনিট ক্রসিং করে ফেলছেন স্যার। তুমি না বললে আমি কি আর ঘড়ি দেখি? আমি বলছি যে তুমি বলবা যে 6 মিনিট। হ্যাঁ স্যার, ও তো খুব ভালো পারফর্ম করছে, একদম মনে হচ্ছে পরীক্ষার হলে বসে আছি আমরা। আমি তো ভাবছি যে শেষ হয়নি, তাই জন্য আমি বসে আছি। না স্যার, 11:30 মিনিট হয়ে গেছে স্যার। আমরা কি স্যার এই পেশেন্টের ফাইন্ডিংস গুলো একটু দেখাবো অডিয়েন্সকে, এই পেশেন্ট ইনভেস্টিগেশন ফাইন্ডিং। থ্যাংক ইউ আমাদের দুই এক্সামিনারকে অসংখ্য ধন্যবাদ। ডক্টর অজয় খুব ভালো পারফর্ম করেছে পরীক্ষার হলে। এখন অজয় হচ্ছে এই পেশেন্টের প্র্যাকটিক্যালি আমরা কি কি পেয়েছিলাম একটু দ্রুত দেখিয়ে যাবে। থ্যাংক ইউ। Thank you, ma'am. I would go forward to our investigation findings of this patient. On CBC of this patient, we saw that the patient had 7 gram per deciliter hemoglobin and his MCV was increased up to 123.8. Platelet was also reduced at 80 and ESR was slightly raised. Peripheral blood film showed macrocytes and WBC showed hypersegmented neutrophils. Chest X-ray was normal. His CRP, thyroid profile, sugar profile, urinary, serum creatine, electrolyte, ECG were all normal. There was an incidental finding on ultrasonogram of whole abdomen. Cholelithiasis was present, though the patient did not have any symptoms consistent with this. His serum vitamin B12 level was reduced at less than 83 and folate level was normal. Bone marrow examination was done, which showed normal active marrow with erythroid hyperplasia. Stool RE was normal. His tumor markers were done, since we also considered malignancy as a possible differential. It was normal. Serum albumin was normal. We tried to exclude tuberculosis and sputum for AFB, gene expert, and tuberculin tests were all normal, were all negative. Upper GI endoscopy was done. It showed normal findings, but on biopsy from D2, it showed features suggestive of severe chronic duodenitis, and colonoscopy was also normal. We had some limitations. We could not do some crucial investigations, which would help us reach a more specific, definite diagnosis. Antiparietal cell antibody, anti-intrinsic factor antibody, and Schilling test was advised, but the patient could not do it due to some limitations, due to their personal limitations. So our final diagnosis was megaloblastic anemia due to vitamin B12 deficiency with cholelithiasis. I have some points for megaloblastic anemia from this patient's history and examination finding. He had symptoms and signs of anemia. He had some sensory peripheral neuropathy of lower limbs. He had occasional diarrhea and weight loss. His tongues were smooth with loss of papilla. But points against megaloblastic anemia in this patient, the patient did not have any memory loss, delusion, or hallucination. His ophthalmoscopy finding were normal, and his knee jerk, ankle jerk, and plantar response was also normal. We treated the patient with injection hydroxycobalamin, 1000 microgram, 1 ampoule IM every alternate day for total 6 doses. And then we asked the patient to come for follow-up for continuation of this therapy every 3 months. However, the patient has not come for follow-up yet. We talked with the patient over telephone. He said that he would come soon. And he said that his weight has already increased by 2 kg after starting treatment, and his appetite has also increased. Patient's sense of fatigue has also reduced after only the first 2 weeks of treatment. Thank you, sir. Thank you, ma'am, for letting me present this case. Thank you, Dr. Audrey, for excellent presentation and very good crossing with the examiners. আমরা একটু আমাদের পার্টিসিপেন্টদের কাছ থেকে যদি কেউ কোনো কমেন্ট বা কোনো কিছু জানতে চান, একটা দুটো কোশ্চেন নিতে পারবো স্যারদের কাছে অথবা প্রেজেন্টারের কাছে। অডিয়েন্স কিছু জানতে চান বা কোনো? জি ম্যাম, আসসালামু আলাইকুম। নাজমুল স্যার একটা কোয়েশ্চেন করেছিলেন আমাদের প্রেজেন্টারের কাছে যে ভিটামিন B12 এর ডেইলি রিকোয়ারমেন্ট তো 1 মাইক্রোগ্রাম, তাহলে সেক্ষেত্রে 1000 মাইক্রোগ্রাম করে কেন আমরা দিচ্ছি, এটার আনসারটা? অদ্রি এটা অ্যানসার পার্শিয়ালি দিয়েছে, স্যার কি একটু সাপ্লিমেন্ট করবেন? নাজমুল স্যার। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমি জানতে চাচ্ছি এই রোগী কি কলোনোস্কোপি করা হয়েছিল? যেহেতু জি, কলোনোস্কোপি নরমাল ছিল, অপশনালি ডায়রিয়া ছিল।
কোলোনোস্কোপি ছিল করা হয়েছিল এবং কোলোনোস্কোপি নরমাল ছিল, জি নরমাল ছিল। জি স্যার, ওই 1 মাইক্রোগ্রামের 1000 মাইক্রোগ্রামের অ্যান্সারটা মনে হয় নাজমুল স্যার দিলে ভালো হয় স্যার সবার জন্য। এটা তুমি দেখো, এটা আমাদের বলা হয় যে আমাদের ডেইলি রিকোয়ারমেন্ট হলো 1 মাইক্রোগ্রাম, কিন্তু লিভারে বলা হয় যে 1000 মাইক্রোগ্রাম স্টোর থাকে। তো সেখানে বলা হয় যে একটা পেশেন্টের ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি হয় না যদি 3 বছরও তার যদি এরকম অসুখটা না কন্টিনিউ করে। তো তার ডেইলি রিকোয়ারমেন্ট এবং স্টোরটা রিপ্লেনিশ করার জন্য, তাহলে এটা সবটা টোটালটা অ্যাবজর্পশন হয় না। এই জন্য ইনিশিয়ালি ইনজেক্টেবল ফর্মে যে 1000 মাইক্রোগ্রাম করে দিয়ে তাকে স্টোরটাকে রিপ্লেনিশ করা হয়। তারপর তুমি দেখো প্রথম দিকে 5 দিন বা 7 দিন প্রিন্সিপাল হলো তোমার 1 সিসিতেই 1000 মাইক্রোগ্রাম থাকে। তাহলে তুমি 5 থেকে 7 দিনের ভিতরে তুমি যদি দাও, এরপরে তুমি মান্থলি পর 3 মাস, তারপর 3 মান্থলি যদি লাইফ লং কন্টিনিউ করে যাও ইন কেস অফ এডিসনিয়ান পার্নিশিয়াস অ্যানিমিয়া, তাহলে তার এটা ডিফিসিয়েন্সি আর রিকার করার কোনো চান্স থাকে না। এই জন্যই তোমাকে ডেইলি এবং স্টোরটা রিপ্লেনিশ করার জন্য ইনিশিয়ালি হাই ডোজ দেওয়া হয়, যাতে নর্মাল পারসনের মতো এটা স্টোর হয়ে থাকে লিভারে। থ্যাংক ইউ স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন? জি আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম, এই পেশেন্টের ক্ষেত্রে কি এইচআইভি ইনফেকশন একটা ডিডি রাখা যেত কিনা? যেহেতু পেশেন্টের ফিভার ছিল, ডায়রিয়া ছিল, ওয়েট লস ছিল। অবশ্যই এইচআইভি একটা ডিফারেন্সিয়ালস রাখা মানে ছিল, জি ডিফারেন্সিয়াল ছিল, কিন্তু প্রথমেই সিবিসি তে এমসিভি অনেক বেশি চলে আসায় আমরা মোটামুটি ওইদিকে চলে গিয়েছে। তারপর আর অন্যান্য গুলো খুব মাথায় ছিল, কিন্তু আর করা হয়নি, এইচআইভি স্ক্রিনিং আর করা হয়নি। থ্যাংক ইউ। আর কারো? জি জি আমার একটা জানার ছিল, এখানে পরীক্ষায় যখন আমরা বলবো এটা ডিডি হিসেবে আমরা কি কজগুলো নিয়ে আসবো না? মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াকে আমরা বলবো না কজগুলো, আমরা জিআইটি কজগুলো যেমন টিউবারকুলোসিস একটা বা কনস ডিজিজ এগুলো নিয়ে আসতে পারি, মানে সেই কজগুলোকে। ওর যে ফিভার প্যাটার্নটা বলছে, সেই প্যাটার্নটা বলছে ফিভারটা আসে মাসে একবার করে আবার চলে যায়, 2-3 দিন থাকে। এই প্যাটার্নটা স্পেসিফিক, এই প্যাটার্নটা যদিও একটা কথা বলছিল লো গ্রেড হাই গ্রেড বলে নাই, বা মানে ফিভারের যে প্যাটার্নটা কিছুটা লিম্ফোমার মতো, বাট ওইরকম ভাবে বলে না। আবার লো গ্রেড যখন বলছে টিবির মতো কিছুটা, মানে ফিভারের প্যাটার্নটাকে সুন্দরভাবে বর্ণনা কিভাবে করতে পারি। আর ডিডি গুলো আমরা কিভাবে সেটিং করবো? তাহলে কি আমরা মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া বলে নাকি ডিজিজ গুলো নিয়ে আসবো? স্যার বলবেন আপনার, মানে পরীক্ষার ওরা পরীক্ষা বেসড অ্যানসার। জি স্যার। হ্যাঁ, ওরা যে ঠিকই বলছে যে এই পেশেন্টটা মেইন সিম্পটমই ছিল কিন্তু ওয়েট লস। অনেক জিজ্ঞেস করে, আমি তো যেহেতু পেশেন্টটার সাথে জড়িত ছিলাম, জিজ্ঞেস করার পরে মাঝে মাঝে একটু বাউল ডিস্টারবেন্স, মাঝে মাঝে বলছে যে একবার জ্বর হয়েছে 2-3 দিন, এটা তো মানুষের হইতেই পারে। কিন্তু এর সাথে একটা সিমটম যেটা খুবই ইম্পর্টেন্ট, যে তার গ্রস একটা ওয়েট লস ছিল, আর একটা সাইন খুব ইম্পর্টেন্ট, সেটা হলো এনিমিয়া, মডারেটলি এনিমিক ছিল, এবং সে একটু প্যারাস্থেসিয়ার কমপ্লেইন করে। আর ও বলছে যে একটা অবজেক্টিভ একটা সাইনও আছে যে ভাইব্রেশন সেন্স লস আছে, যেগুলো অনেক সময় আমরা মিস করি। তাহলে এই দুইটা জিনিস, এগুলো দিয়ে এই পেশেন্ট কিন্তু পরীক্ষার সময় এরকম ওয়েট লস হইলেই আমরা ডায়াবেটিস চিন্তা করি, থাইরয়েডোসিডোসিস চিন্তা করি, আমরা ম্যালিগন্যান্সির চিন্তা করি, আমরা টিউবারকুলোসিস চিন্তা করি। দিস আর দ্য কমনেস্ট কজেস when a patient presents with weight loss. কিন্তু এই পেশেন্টটা দেখো পোস্ট গ্রাজুয়েশন, তোমার তাহলে নলেজটা, স্পেকট্রামটা ক্লিনিক্যালি এটা ওয়াইড ওপেন না থাকলে অনেক সময় মিস হয়ে যায়। তো যখন এই পরীক্ষার সময় তো এক্সামিনাররা জানেই যে এই পেশেন্টটা মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি, তাহলে যে পেশেন্টের এরকম ওয়েট লসের সাথে এনিমিয়া আছে, সাথে ফিজিওলজিক্যাল ফিচার আছে, ওইটা যেন মিস না হয়, এইটা খেয়াল রাখতে হবে। এটা স্টুডেন্টকে বলার জন্য, প্রত্যেকটা পেশেন্ট তো আর বুক পিকচার নিয়ে আসে না। এই পেশেন্টটা দেখো ওয়েট লস ছিল, এনিমিয়া ছিল, কাছে কিছু নিউরোলজিক্যাল সিমটম সাইন থাকাতেই, এবং এমসিবিটা করার পরেই দেখি যে তার এমসিবি অনেক অনেক রেজ। এর জন্য আমাদের একটা ইজি হয়েছে এই পেশেন্ট টু ওয়ার্ক ইন ফেভার অফ মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। পাটোয়ারি স্যার কিছু বলবেন? স্যার মানে পাটোয়ারি স্যারকে এবার একটু ফ্লোর দাও আমাদের।
কোশ্চেন মোটামুটি থ্যাংক ইউ অডিয়েন্স, খুব অ্যাক্টিভ পার্টিসিপেশন ছিল, সবাইকে অনেক ধন্যবাদ। জি জি, একটু পাটোয়ারি স্যার আমাদের এখানে কিছু কমেন্ট করবেন, আর একটা কি দুইটা কোশ্চেন আমরা নিতে পারবো। ম্যাডাম লিম্ফোমা কি ডিডিতে আসা যাবে আর কি? লিম্ফোমা, ইন্টেস্টিনাল লিম্ফোমা আসবে, ম্যাল অ্যাবজর্পশন কজ করছে এরকম আসতে পারে। থ্যাংক ইউ ম্যাম। জি থ্যাংক ইউ স্যার। নাই পাটোয়ারি স্যার, স্যার কি নাই? স্যার আনমিউট করে নিতে হবে, স্যারকে আনমিউট করে নিতে হবে। সরি। জি 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 স্যার। যে আজকে যে কেস, যে ইম্পর্টেন্ট একটা কেস ডিসকাশন হলো, সেটা হচ্ছে যে যখনই একটা পেশেন্টের অ্যানিমিয়ার সাথে যখনই আমাদের নিউরোপ্যাথির কোনো ফিচার্স থাকবে, তখনই আমাদের চিন্তা করতে হবে এটা মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া কিনা। এবং এখানে একটা প্রাইমারি ইনভেস্টিগেশন হচ্ছে একটা কমপ্লিট ব্লাড কাউন্ট। এখানে রেড সেল ইন্ডিসেস গুলো ভেরি ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন বেয়ার করতেছে। যেখানে আমরা দেখলাম যে এমসিবি যখনই আমাদের 90-র উপরে যখন চলে যায়, এখানে সম্ভবত 100 কত ছিল, 110 না কত ছিল মনে হয়, এবং এখানে 123 যখনই এটা ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়াতে যখন চলে গেল এবং এটা পিভিএফ এ ফাইন্ডিংস চলে আসলো, তখনই কিন্তু আমাদেরকে এই লাইনে চিন্তা করতে হবে। এবং বিশেষভাবে এখানে আরডিডব্লিউ এখানে সাধারণত আরডিডব্লিউ কথা বলা হয়নি, সাধারণত মাইক্রোসাইটিক হাইপোক্রমিক যদি আয়রন ডেফিসিয়েন্সি হয় তখন দেখা যাচ্ছে মানে ওখানে আরডিডব্লিউ ওখানে এটা রেঞ্জটা অনেক বেশি হয়, এখানে সাধারণত নরমালি থাকে। তো সেই জন্য রেড সেল ইন্ডিসেস দিকেও আমাদের একটু খেয়াল রাখতে হবে। আর যখনই এরকম হবে তখনই আমাদের চিন্তা করতে হবে এটা ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। এখন ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া হলে এটা ফলিক অ্যাসিডের জন্য নাকি এটা এখানে ফলিক অ্যাসিডটা ধরুন একটা প্রেগন্যান্ট লেডিতে হয়, অন্যান্য পলিসি ডেফিসিয়েন্সি কমন আমাদের দেশে। এর জন্য আমরা দেখি প্রেগন্যান্সিতে ফলিক অ্যাসিডটাকে সাধারণত সাবডেফিসিয়েন্সিটা খুবই কম, রেয়ার। কিন্তু B2 ডেফিসিয়েন্সি হলে আমাদের সেখানে দেখতে হবে এখানে কোনো অ্যাট্রোপিক গ্যাস্ট্রাইটিস আছে কিনা, অথবা টার্মিনাল আইলিয়ামে অন্য কোনো ম্যালঅবজেক্টিভ ডিসঅর্ডার আছে কিনা, এই জিনিসগুলো আমাদেরকে এখানে স্যার কি ডিসকানেক্টেড হয়ে গেলেন? কিন্তু কোনো অ্যাট্রোপিক গ্যাস্ট্রাইটিস বা কিছু বলা হয়নি, এখানে বলেছে ডিউডেনাইটিস ছিল। এখানে ডিউডেনাইটিস যদি থাকে তখন আমরা আবার ধরে নেই এটা কোনো এইচ পাইলোরি ইনডিউস কোনো আলসারের জন্য কিনা। যখনই অ্যাট্রোপিক গ্যাস্ট্রাইটিস যদি থাকে তখন আমাদের দেখতে হবে যে এখানে সেটা কোনো অ্যান্টিপ্যারাটাল অ্যান্টিবডি অথবা অন্য কোনো ফাইন্ডিংস সেখানে আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। তাই সেখানে শিলিং টেস্টটা তো যদিও এখন করা হয় না, কিন্তু শিলিং টেস্টটা করতে পারলে হয়তো সাইটটা সেখানে বোঝা যেত যে এটা কি টার্মিনাল আইলিয়ামের ওখান থেকে হচ্ছে নাকি আমাদের সাধারণত স্টোমাক কন্ডিশন থেকে হচ্ছে। তারপরও এখানে ম্যালঅবজেক্টিভ ডিসঅর্ডার, এখানে ম্যালঅবজেক্টিভ ডিসঅর্ডারের জন্য যে কজগুলো আছে সেখানে এগুলো আসতে পারে, যেমন সেটা প্যানক্রিয়াটিক কজ অথবা ইন্টেস্টাইনাল কজ অথবা আদার লিম্ফোমার জন্য হতে পারে, ইন্টেস্টাইনাল টিউবারকুলোসিস লাইক রাইটলি সে বলেছে আমাদের দেশের কনটেক্সটে ইন্টেস্টাইনাল টিউবারকুলোসিস একটা ইম্পর্টেন্ট প্রবলেম, এবং ইন্টেস্টাইনাল টিউবারকুলোসিস হলে টার্মিনাল আইলিয়ামটাকে আমাদেরকে ইভালুয়েট করতে হবে। এবং এখানে ট্রিটমেন্ট রেসপন্সটা খুবই ইম্পর্টেন্ট। এখানে যে জিনিসটা এখানে সে বলেছে যে টাঙ্গের অনেক সময় আমরা বলি যে বিফিটা, এখানে সে বলেছে যে স্পোর্টটা, কিন্তু এখানে কালারটার কথা সে এখানে মেনশন করেনি। সেখানে সেটা কি রেড, মানে অনেক সময় মনে হচ্ছে যে মানে বিফি টাঙ্গের মতো কিনা, সেখানে হলো তখন বোঝা যাচ্ছে যে এটা গ্রস একটা গ্লোসাইটিস সেখানে আছে, এবং এটা মডারেট সিভিয়ারলি অ্যানিমিক পেশেন্ট থাকে, নিউরোলজিক্যাল ফিচার্স থাকে, এবং ওয়েল রেসপন্ডেড টু যেটা সাইনোকোবালিমিন যেটা রেসপন্ড করেছে, সেখানে আমরা এটা ডেফিনেটলি ধরে নিতে পারি যে দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কেস অফ মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া ডিউ টু বিডিউল ডেফিসিয়েন্সি। প্রাইমারি কজটাকে আর একটু সার্চ করে নিতে পারলে সেটা আমাদের জন্য ভালো হতে পারে। ধন্যবাদ আপনাদের সবাইকে। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আমাদের প্রেজেন্টেশনের শেষ পর্যায়ে চলে এসেছে, আমি ইহসান ভাইকে শেষ করে দেওয়ার জন্য অনুরোধ করছি। আমি ডক্টর হুমায়রা, আমি একটু 2 মিনিট তোমার থেকে একটু টাইম নিই। আমি বিসিপিএস এর একটা লং কেসে
টিচারদের কাছে একটা শীট থাকে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া, এই জন্য এক একজন টিচারের 25 মার্কসের ভিতরে মার্কস দিতে হয়। এখানে একটু কতগুলো সেগমেন্ট গুলো যারা এখানে যারা রেসিডেন্ট আছে তারা যদি খেয়াল করে তাদের প্রিপারেশন নিতে একটু সুবিধা হয়। যেমন হিস্ট্রি প্রেজেন্টেশনে থাকে 3 মার্ক, whether it is relevant, appropriate and sequential. সেকেন্ড হলো আইডেন্টিফিকেশন অফ ফিজিক্যাল ফাইন্ডিংস এন্ড ফিজিক্যাল এক্সামিনেশন স্কিল, এটাতে 4 মার্ক। প্রবলেম আইডেন্টিফিকেশন এন্ড ইটস লজিক্যাল ইন্টারপ্রিটেশন লিডিং টু ডায়াগনোসিস, 4 মার্ক। প্ল্যানিং অফ ইনভেস্টিগেশনস লজিক্যাল, রেশনাল এন্ড কস্ট ইফেক্টিভ, এটা 3 মার্ক। Interpretation of differential investigations and its logical application leading to establishment of diagnosis, 3. Management plan principles, different treatment modalities and its logical and appropriate application, 4 marks. Recent advances, 2. Communication skill, 1. And overall dealing with patient. So if a student prepares in this way, I think his preparation will be in good form. And I will request all residents and trainee doctors to present their long cases in this way. And I must want to congratulate and give thanks to Dr. Audrey and Halima for their excellent presentation, and BD Physician for asking us to remain in this platform. Thank you. Thank you, Dr. Humaira also, and nice to meet Professor Ismail Patois sir also. থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আমাদের বিডি ফিজিশিয়ানের মেইন অ্যাট্রাকশন ডক্টর ইহসান এবার শেষ করে দিচ্ছেন। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমাদের সবচেয়ে বড় কথা, ফার্স্ট অফ অল আই লাইক টু কংগ্রেচুলেট বোথ দ্য প্রেজেন্টার, এবং অবশ্যই তাদের জন্য একটা গিফট হ্যাম্পার বিডি ফিজিশিয়ানস এর পক্ষ থেকে পাঠানো হবে খুব শীঘ্রই। এটা ওয়াজ আউটস্ট্যান্ডিং প্রেজেন্টেশন। আর আসলে আমরা যেই কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করছি, আজকের বোথ দ্য প্রেজেন্টেশন ওয়াজ অ্যাবসলিউটলি আপ টু দ্য মার্ক। এবং সত্যি কথা বলতে যারা বাংলাদেশের বিভিন্ন পেরিফেরি অঞ্চলগুলোতে যারা আছে, বিভিন্ন ট্রেনিরা, এবং আমরা সবখানে যেন অনেক ডেফিসিয়েন্সি আছে, অনেক প্রবলেম আছে, এই সেশনগুলো আসলে তাদের সবার জন্য যুগান্ত করে সেশন হিসেবে আবির্ভূত হচ্ছে এবং তারা সবাই হেল্পফুল হচ্ছে। এবং আশা করছি যে প্রফেসর এইচ.এম. নাজবুল আহসান স্যার, প্রফেসর ইসমাইল পাটোয়ারি স্যার, আমাদের ডক্টর হুমায়রা তাহসিন ম্যাডাম, তারা তাদের এই যে চেষ্টাটা আমাদের জন্য এবং তাদের প্রচেষ্টাটা অব্যাহত রাখবেন। এবং লাস্ট অফ অল আমি আবারও আমাদের বোথ দ্য প্রেজেন্টার, আমাদের আজকের মডারেটর, আজকের প্যানেলিস্ট এবং চেয়ারপারসন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সায়েন্টিফিক পার্টনার এসকে ফার্মাসিউটিক্যালসকে ধন্যবাদ জানিয়ে আজকের সেশনটি এখানে সমাপ্তি ঘোষণা করছি। থ্যাংক ইউ।